হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথা নিয়ে আমি তো বিন্দাস আছি। এখন প্রায় অলমোস্ট 8:30 মতন বাজে। আমি আর বাবা আজকে সকাল সকাল দুজনেই রোদের মধ্যে একটা সফরে বেরিয়েছি। এমনিতে তো আমি সকালে খুব একটা ঘুম থেকে তাড়াতাড়ি উঠি না, কারণ রাতে যেহেতু আমি একটু দেরি করে ঘুমাই। আর সত্যি কথা বলতে যত কাজের কথা আমার রাত হলেই মনে পড়ে। বলতে পারো এক প্রকার এনার্জি পাই রাত্রে আমি। তবে সকালে কোথাও বেরোনোর থাকলে নিজেকে বোঝাতেই আমার অনেক সময় লেগে যায় যে ঘুম থেকে উঠতে হবে আর আমাকে রেডি হয়ে আবার বেরোতে হবে। তবে আমি ঝিমোতে থাকলেও মায়ের অ্যালার্ম অনেকটা কাজ করে দেয় আমাকে এই সব কিছু থেকে বের করে আনতে। এই তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটা ক্রসিং এ আটকেও গেলাম, আর এই রোদে দাঁড়াতে হবে এটা ভেবেই আমার না কেমন যেন কান্না পাচ্ছে। যাক বাবা, এই রোদের মধ্যে ট্রেনটাও আমাদের কষ্ট বুঝতে পেরেছে, খুব তাড়াতাড়ি বেরিয়ে গেল, আমাদের খুব একটা দাঁড়াতেও হলো না। এখন কে বলবে এত সকাল বলো তো? চারিদিকে রোদের তাপ দেখে মনে হচ্ছে না যে দুপুর 12টা বাজে। সূর্য মামা ঘুম থেকে উঠেই গ্লুকন ডি খেয়ে নিজের কাজ করতে শুরু করে দেয়, না হলে কোথা থেকেই বা এত এনার্জি পাবে বলো তো? আর এই যে রাস্তাঘাটগুলো দেখছো, এগুলো তোমাদের কিন্তু পরিচিত রাস্তাঘাট না, একদমই অচেনা রাস্তা। আসলে আমরা যেখানে যাচ্ছি সেখানে মেইন রোড দিয়েও যাওয়া যেত, কিন্তু শর্টকাট পেতে গেলে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছাবো, কারণ বাবার যেহেতু দোকানে যাওয়ার তাড়া আছে, তাই তাড়াতাড়ি ফিরতেও হবে আর বাবাকে দোকানে পৌঁছাতেও হবে। মোটামুটি যেই উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেখানে তোমাদের নিয়েও চলে আসলাম। হ্যাঁ, আজকে আমি আর বাবা এসেছি একটু বাস দেখতে। তোমাদের তো এটা জানিয়েছি আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তার জন্য ছোটখাটো যে আয়োজনগুলো আগের থেকে করতে হয় সেগুলো টুকটুক করে না করে রাখলে কি করে হবে বলো? আমি আমার ছোট মামাকে বলেছিলাম মামার পরিচিত কিছু বাস রয়েছে, তাই মামা আমাদের আজকে সকালবেলায় আসতে বলেছিল, সেখানেই আমরা এসেছি। মামা আমাদের ফটো পাঠিয়ে দিয়েছিল, আমরা ফটোতে এমনি পছন্দ করেও রেখেছিলাম, কিন্তু সামনে থেকে আমাদের একটু দেখার দরকার ছিল যে সিটগুলো কেমন কেমন কি ব্যাপার সবকিছু। আমি রোদ থেকে বাড়ি ফিরে এসে দেখি মা গোবলাকে স্নান করানোর জন্য গামলায় বসিয়ে মা অন্য জায়গায় চলে গেছে, আর ও বসে বসে মিটিমিটি করে হাসছে। আমি যখন ক্যামেরা নিয়ে ওর সামনে যাই আমার আরো মনে হয় ও ক্যামেরা দেখে যেন আরো বেশি হাসতে থাকে। রোদের থেকে এসে একটু বসে ফ্রেশ হয়ে আমার সেই প্রতিদিনের আড্ডার জায়গায় আবার চলে এসেছি তোমাদেরকে নিয়ে। যতই গরম হোক যতই যাই হোক পেটে তো দিতে হবে, আর তাই রান্নাও করতে হবে পঞ্চব্যঞ্জন সাজিয়ে, কারণ বাঙালি তো আবার তেলে ঝোলে ছাড়া খেতে পারে না। এক পদ দিয়ে যদি বাঙালি খেতে পারতো তাহলে একটা ভালো ব্যাপার হতো না? যতই গরম হোক যতই যাই হোক তাদের পঞ্চব্যঞ্জন চাই, এটা একটা বাঙালি একটা বাজে ব্যাপার। রান্না অলরেডি আমি বসিয়ে দিয়েছি, উচ্ছে ভাজা আলু দিয়ে করেছিলাম, ওটা করা কমপ্লিট হয়ে গেছে। আর মা এই যে কাঁকরোল আর হচ্ছে বেগুন কেটে রেখে গেছে, এটা ভাজা হবে কারণ বুড়ি আছে, ওকে তো খেতে দিতে হবে। আর সাথে রয়েছে এই যে বড় সাইজের বোয়াল মাছ, যেটাকে আমি আজকে পাতুরির মতন করে রান্না করবো। আমার বোয়াল মাছ খেতে ভালো লাগে না, তো আমি তো মানে কাটা ছাড়া সব রকম মাছ খেতেই ভালোবাসি। আর হবে মুড়ি ঘন্ট, যার জন্য অলরেডি আলু বেছে ভেজে টেজে রেখে দিয়েছি, মা সিদ্ধ করে গেছিলো আমি ভেজে রেখেছি। আর এখন ওই যে মুড়ি ঘন্টার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা খাওয়ার জন্য আমি একদম এরকমভাবে থাকি, সেটা অলরেডি ভাজাও শুরু করে দিয়েছি, অলমোস্ট ভাজাও কমপ্লিট হয়ে গেছে। দেখো একটা বড় বড় সাইজের মাথা নিয়ে এসছে। আর জানো তো এই বোয়াল মাছ আনার কারণ আছে। আজকে আমার পিসি এসেছে, কালকে পিসি এসেছিল ছোট পিসি, এবার ছোট পিসি আজকে আমাদের ঘরে খাবো। পিসি যখনই আসবে তখনই সব ঘর থেকেই বোয়াল মাছ হবে। এর আগের বার পিসি এসেছিল তখন মেয়ে বাকার ঘরে বোয়াল মাছ খেয়েছিল। এইবার পিসি এসেছে তখন ও বোয়াল মাছই এনেছে। আমি তাই পিসিকে বললাম তোমার দাদারা তোমাকে বোয়াল মাছ খাওয়াতে এতই ভালোবাসে, যখনই তুমি আসো তখনই তোমার জন্য বোয়াল মাছ নিয়ে আসে, আর অন্য কোনো মাছ যেন চোখেই দেখে না। আর নিয়ে এসছে এই চিংড়ি মাছ নিয়ে এসছে, কী কারণে আর অন্য সেদিন তো বলেছিলাম যে ওই চিংড়ি দিয়ে ওই বাটাটা খাবো, সেটা তো আর খাওয়া হলো না। আজকে বোয়াল মাছ, মুড়ি ঘন্ট, উচ্ছে ভাজা, তারপরে এত ভাজা। আর গরমের মধ্যে না খুব বেশি খেতে ভালো লাগছে না, এত বাজে লেভেল গরম পড়েছে। ও বাইরে বেরিয়েছিলাম একটুখানি, মনে হচ্ছে পুরো পুড়ে এসেছি। এইভাবে চলতে থাকলে আজকে একটু কারণেই বেরিয়েছি, সেটা তো আমরা জানলেই একটা কাজ এগোলো একটুখানি, কারণ আস্তে আস্তে তো এগোতে হবে। আর দেখো যেহেতু আমি একটাই মেয়ে বাবা মার, তাই বসে থাকলে তো আমাকে হবে না, সব কাজ আমাদের একা হাতেই করতে হবে, বাবার সাথে কাজে কাজ মিলিয়ে। তো এই সেম কাজটা জানো তো মনির ক্ষেত্রেও হয়েছিল, মনিকেও মেসোর সাথে কাজে কাজ মিলিয়ে মাসিমণির সাথে সব করতে হয়েছে একা হাতে, নিজের সমস্ত কিছু নিজেই তৈরি করে বিয়েতে বসেছিল। আমারও সেম কেস, নিজের সমস্ত কিছু নিজেই তৈরি করে তারপরে বিয়েতে বসতে হবে, ততদিনে আমি পুরো কালি ভিটনি হয়ে যাবো। এটা আমি বুঝতে পারছি, যতই ফেসিয়াল আর যতই যাই করি কিছুতেই কিছু
হবে না। এই চিংড়ি মাছগুলো এখানে রাখা আছে, এগুলোকে মা বলেছে আজকে কিছু করবে না, আমি ভাবছি বেছে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর তার মধ্যে ব্লান্ডার তো আরেকটা হয়েছে, কারণ আমাদের কাজে কাকি বলেছে আর এর মধ্যে 1-2 দিন আসবে না। এবার কাকি 1-2 দিন না আসা মানে সেটা কতদিন, সেটা তো ছেড়ে দাও, এমনি আমি কামাই তো করেই, কিন্তু এটা বলে কামাই করেছে। কাকি মেয়ের বাড়ি গেলে মোটামুটি 3-4 দিন 5 দিনের ছুটি নিয়ে নেয়, কিন্তু এবার বলে গেছে যে না তাড়াতাড়ি চলে আসবে, আর তার জন্য ভালো সাপ্লাইও দিয়ে গেছে, অনেক কাজকর্ম করে দিয়ে গেছে। তো জানি না এখন কী করবে, সেটা কাকিই জানে, কাকি আসলে বুঝতে পারবো। তো আপাতত মাথাটা ভাজা হোক, এই গরম থেকে তোমাদেরকে একটু রেস্ট দিই, তারপরে আবার আড্ডা মারতে আসছি। সব কিছু তো মোটামুটি আগে থেকে ভাজাভুজি রেডি করে রেখেছিলাম, এবার ফোড়ন দিয়ে মশলা কষানোর পালা। আমি আগে থেকেই গোটা জিরা ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই আমি ডুমো ডুমো করে কেটে রাখা যে টমেটোগুলো সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমাকে রান্নাতে ডুমো ডুমো করে টমেটো দিতে খুব কমই দেখবে, কখন আমি খুব কুচি কুচি করে দিই, না হলে আমি পেস্ট করে দিই, আমার সেটাই বেশি ভালো লাগে। তবে আজকে একটু অন্যরকম কিছু ট্রাই করলাম। আর এদিকে আমি কি খোঁজাখুঁজি করছি সেটা কি তোমরা একটু বুঝতে পারছো? আমি যে মাথাগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে চোখগুলো বের করে করে সেগুলো আমি খেয়ে নিচ্ছি। দেখো আমার মাথার ঘিলু তো একটু কম, তাই মাছের মাথার ঘিলু খেতে আমি একটু বেশি ভালোবাসি বরাবরই। এদিকে আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো আর আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ও তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছিলাম, মুড়ি ঘন্টে কিন্তু আমরা একটু চালও ব্যবহার করি, আর প্রত্যেকবার না চালটাকে আমি আগের থেকে ভেজে নিই, তবে আজকে আমি চালটাকে আর ভেজে নিইনি, একবারে মাছের মাথার সাথে কাঁচা অবস্থাতেই দিয়ে দিলাম। এটা মশলার সাথে ভালো করে কষে তারপরেই জল দিলেই রান্না হয়ে যাবে। জানি না কেমন খেতে হবে, এক্সপেরিমেন্ট করলাম বলতে পারো একটা। এদিকে বসে এদিকে তো অলমোস্ট এটা হতে চলেছে, জল দিয়ে দিয়েছিলাম, এটা ফুটলে সিদ্ধ হলেই হয়ে যাবে, যেহেতু চাল দিয়েছি সেহেতু শুদ্ধ তো হতে একটু টাইম লাগবে। এদিকে ভাতের জল অলরেডি বসিয়ে দিয়েছি। আর তোমাদের তো বলেছিলাম, দেখিয়েছিলাম না আমাদের মিক্সার গ্রাইন্ডারটাকে ফেলে দিতে হয়েছিল, গ্রাইন্ডারটা না গ্রাইন্ডারের বাটিটাকে। তো বাবা বললো যে গ্রাইন্ডারটাকে চেঞ্জ করে লাভ নেই, কারণ আমাদের গ্রাইন্ডারের মোটর ফটর সব কিছুই ভালো আছে। তাই বাবা আবার আজকে মানে আজকে নয় রাত্রেবেলা কালকে নতুন একটা বাটি কিনে নিয়ে এসছে, মিক্সার গ্রাইন্ডারের নতুন বাটি। তো যেহেতু মাছটা এটা রান্না হবে, তো এই মাছটাকে আমি আজকে ম্যারিনেট করে রান্না করবো। আমি যখনই রান্না করি একটু ম্যারিনেট করে পেতে পেতে রান্না করি, পাতুরি টাইপ যেমন হয়। পেঁয়াজ এখানে দিয়েছি, টমেটো আর দেবো, আর দিয়েছি লঙ্কা, সেটাকে ভালো করে পেস্ট হতে দেবো। পেস্ট করে এর মধ্যে একটু সর্ষে দেবো, সেটাকে দেবো, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো আছেই, সেটা দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। দেন তারপর পেতে পেতে বসিয়ে দিলেই হয়ে যাবে। সেখানে তো তোমরা দেখতেই থাকবে, আগে পেস্টটা করে। এই যে ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে, যা মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাকে ভালো করে মাখিয়ে দিয়েছি। এটা তো মাংস রুটির মতন করে, মাংস না রুটির মতন করে ডোলে ডোলে ম্যারিনেটও করতে পারবো না, এটা মাছ। আর এই মাছ খুব বেশি করে ডললে না মাছগুলো নষ্ট হয়ে যায়, এগুলো মানে ভেঙে যায়, এগুলো তো খুব শুখি মাছ বলতে পারো এক প্রকার। তো সব রকম মশলাপাতি নুন হলুদ যা যা থাকে, ম্যাগি মশলা তো আমার থাকেই, ম্যাগি মশলা বলতে খুঁজে পাচ্ছিলাম না, তারপরে খুঁজে পেয়ে একটুখানি ওই ওটার নাম কি মুড়ি ঘন্টতেও দিয়েছি, আবার একটুখানি এর মধ্যেও দিলাম, সব মশলাপাতি দিলাম। আর আমি সবসময় যখন ম্যারিনেট করি কোনো কিছু, ম্যারিনেট করার সময় একটুখানি সর্ষের তেল দিই। আমি দেখেছি সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করলে না, মাছ বলে মাংস বলে সব কিছুকে একটু ম্যারিনেট করে সর্ষের তেল দিয়ে রেখে দিতে হবে, তাহলে একটু ভালো লাগে খেতে। এবার এটা কিছুক্ষণ ম্যারিনেট হোক, তারপর ফ্রাইং প্যানে এটাকে পেতে পেতে করবো, বেশি সময় লাগবে না, তাই এটা হতে থাক, ম্যারিনেট হতে থাক, মজতে থাক মজতে। মা অলরেডি পুজো দিয়ে আজকে চলে এসছে, আর আমার এখনো খাওয়া হয়নি জানো, এখন প্রায় 12:30 মতন বাজে। আজকে আমার খেতে খেতেও অনেকটা লেট হয়ে গেছে, মা এসে আবার ছেঁকে দিল বকাবকি করে, তারপরে আমি বললাম ঠিক আছে দাঁড়া আমি রান্না করতে করতে খেয়ে নিই। মাছটা তো ম্যারিনেট করতে বলেছি, সেটা তো দেখলেই। এই ম্যারিনেট হতে হতে ভাবলাম দিদুনের যে ভাজাভুজিটা সেটা কমপ্লিট করিনি, সেটাই বসিয়েছি এখন। আজকে আবার মা ডিম সিদ্ধও করেছে আমার জন্য। কমপ্লিট হয়ে গেছে ভাজাভুজি, ফুটে নিই ব্যাস। বেগুন ভাজা ছিল আর কাঁকরোল ভাজা। আর দিদুন না এবছর এসে একদম তরকারি খেতে পাচ্ছে না। আগের বছরে যখন দিদুন এসেছিল তখন বাটি বাটি ভর্তি তরকারি খেয়েছে এমনি বসে বসে, কিন্তু এই বছর আর তরকারি খেতে পারছে না। এবছর দিদুনের শরীরটাও একটু আগের মতন আর পারমিটও করছে না। আর প্রত্যেকবার যখন এখানে আসে দিদুন একটুখানি সুস্থ হয়, মানে একটু কেমন মানে একটু হয় না, আনন্দে থাকে, মেয়ের বাড়ি আসে।
কিন্তু এবছর আর দিদুনের চোখ মুখটা একটু অন্যরকমই হয়ে আছে। এবছর আর সেই আগের মতন প্রাণোচ্ছল সেই ব্যাপারটা, মেয়ের বাড়ি আসলে সেই ব্যাপারটা নেই। শরীরটা সত্যিই অনেক খারাপ। এটা ম্যারিনেট হোক, আমি আর খাবারটা খেয়ে নিই, আর ততক্ষণ তোমাদেরও একটু রেস্ট, আমিও ঘুরে আসি, তারপর মাছটা যখন বসাবো তোমাদেরও আবার সাথে নিয়ে আসবো। রেস্ট নেওয়া কমপ্লিট করে রান্নাঘরে এসে মাছগুলোকে ভালো করে পেতে পেতে সাজিয়ে সাজিয়ে বসিয়ে দিয়েছি। একটাই প্রবলেম কি জানো তো, একটু এদিক ওদিক হয়ে গেলে না মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই খুব সাবধানে এটা করতে হয়, এটাই আর কি, আর কিছুই না। তবে সব মশলা কিন্তু একবারে আমি ব্যবহার করিনি। এখন মাছগুলোর একটা পিঠ ভাজা হবে, তারপরে উল্টো পিঠটা উল্টে আবার সেটা ভালো করে ভাজা হবে। উল্টো পিঠটা ভাজার কাজটা যদিও আমি করবো না, সেটা মার দপ্তরেই চলে যাবে, কারণ আমি উল্টানোর কাজটা নিলে একটা মাছও গোটা অবস্থায় পাওয়া যাবে না। তোমাদের যে বললাম পুরো মশলাটা ব্যবহার করিনি, কিছুটা মশলা মাছের ওপরে ওপরে আমি ভালো করে একটু মেখে দিলাম, আর বাকি যে মশলাটা আছে সেই মশলাটা ভাজাভাজি যখন কমপ্লিট হয়ে যাবে তখন জল দিয়ে ভালো করে বাটি ধোয়া জলটাকে এই মাছের ওপর দিয়ে দিতে হবে। ব্যাস, তারপরে মাছটাকে লো স্টিম করে মাছটাকে মাছের মতন হতে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। ও আজ যখন মাছটাকে ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু একটু গন্ধরাজ লেবুর রসও দিয়েছিলাম। মাঝে একবারে সে জল দিয়ে ভালো করে ফুটতেও দিয়ে দিয়েছি, আর মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা মাখা মাখা অলরেডি হয়ে গেছে। আমি বসে আরেকবার রেস্ট নিচ্ছিলাম। মা আমাকে বললো তোর লাস্ট যে কাজটা আছে সেটা তাড়াতাড়ি এসে করে তারপরে স্নান করতে দৌড়ো এক্ষুনি। গন্ধরাজ লেবুর যে ওপরের সবুজ অংশটা আছে সেটাকে হালকা হালকা করে গ্রেট করে পুরো মাছের মধ্যে ছড়িয়ে দেবো। এই প্রিপারেশনটা কিন্তু একদমই আগে কোনোদিনও করিনি আমি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। ওই যে বলি না, আমি রান্নায় এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি, আর যারা রান্না করে না ইউটিউবে আমার দেখতেও ভালো লাগে, সেগুলো দেখি ঠিকই, কিন্তু অ্যাপ্লিকেশনটা আমি সেম করি না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে করি। আর আজ তো তোমাদের বলেছি আমাদের কাজের কাকি আসেনি, তাই আমাদের আজকে কাজের শেষ নেই। আমি এদিকে রান্না করছি, মা এদিকে বাসনগুলো সমস্ত কিছু মেজে নিচ্ছে। এমনিও তো মার আমার রান্নার পর রান্নাঘরে প্রচুর কাজ থাকে, এই মোছামুছি ওই মোছামুছি, তারপর আবার উপরি আজকে এত বাসন সব একা হাতে মাজতে হবে। এমনি দিনেও কাজের কাকি যা বাসন মাজে তার থেকে ডবল বাসন আমার মা মাজে, কিন্তু আজকে সেটা তুলনামূলকে আরো একটু বেশি। আমার মোটামুটি এর সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার মা নামানোর সময় একটু লাস্ট টাচ আপ গরম মশলার গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নেবে, এবার বাকিটা মা সামলে নেবে। আর আমি ততক্ষণে ঘরটা মুছে নিই। তোমরা তো জানোই আমাদের কাজের কাকি আসুক আর না আসুক, আমাদের প্রত্যেক দিন ঘর মোছাটা ম্যান্ডেটারি। আর এখন যদি আমি ঘরটা না মুছি তাহলে মা দৌড়ি আসবে ঘর মুছতে। আর এখন মার যা শরীরের কন্ডিশন, হাতে ব্যথার ঘাড়ের ব্যথাটা এতটাই পরিমাণে বেড়েছে যে মাকে এটা করতে দিলে আজকে আর সারাদিনের রক্ষে নেই। আমি জানি এটা আমি না করলে মা নিজেই করতো, তাই জন্য আমি আর রিস্ক না নিয়ে নিজে হাতেই সবটা সামলে নিলাম। আসলে প্রত্যেক দিন ঘর না মুছলে না ঘরটা কেমন একটা অদ্ভুত মনে হয়। কাকি কিন্তু খুব একটা পরিষ্কার করে ঘর মোছে না, কিন্তু ওই ঘরটা তো মোছে। আর এখন কাকি না আসলে না আমারও কেমন ঘরটা না মুছলে অদ্ভুত ফিল হয়, তাই জন্য আমি চেষ্টা করি ঘরটা মুছেই রাখতে। এদিকে স্নান টান সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে এসে দেখি আকাশটা কেমন মেঘে পরিপূর্ণ হয়ে আছে। প্রতিদিনই আকাশটা একবার করে এরকম নতুন নতুন ভাবে সাজে, কিন্তু সেই আর বৃষ্টি হয় না, আমাদের বিট্রে করেই ছাড়ে। তবে যে দম ফাটানো গরমটা পড়েছে না, তাতে একটুখানি চাতক পাখির মতন বৃষ্টির জন্য চেয়ে থাকা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় আছে বলে মনে হয় না। চারিদিকটা কেমন অন্ধকার করে এসেছে দেখো, কিন্তু আমি জানি বৃষ্টির দেখা আজকে আর মিলবে না। এই চারিদিকটা এরকম ভাবে সাজিয়েই রাখে ওরা। সেদিন যে আমরা স্মার্ট বাজারে গেছিলাম সেখান থেকে রুডি আমাকে একটা বটল কিনে দিয়েছিল, আর নিজের জন্যও একটা বটল কিনেছিল। অ্যাকচুয়ালি আমি সারা রাত অনেকক্ষণ তো জেগে থাকি, তো আমার জলটা খুব নেসেসারি, তো মাথার সামনে বটলটা রেখে জলটা সারা রাত খাওয়ার জন্য। আর আমি বাইরে বেরোলেও কতই বা জল কিনবো বলতো, জল কিনতে কিনতে পাগল হয়ে যায়, তাই এই বটলটা কিনে দিয়েছে রাস্তায় বেরোলে জল নিয়ে বেরোনোর জন্য। তবে আনার পর থেকে তোমাদেরও আর দেখানো হচ্ছে না, আর এটা ধুয়ে জল ভরে খাওয়াও হচ্ছে না। রোজ বেচারা একবার করে বলে, ওর খুব ইচ্ছা হয়েছে এটা দেখার জন্য যে বটলটাও কিনে দিয়েছে, সেটাতে আমি রোজ একটু করে জল খাই। ওর বাড়ি থেকে আসার সময় ওর নিজের বটলটাও আমাকে একটু ধুয়ে দিতে বলেছিল, কিন্তু আমার তাড়াহুড়োতে সেটা আর করা হয়নি। তবে ধোয়াধুয়ি কমপ্লিট, এটাকে জল ভরে একটু বেড টেবিলের পাশে রেখে দেবো, তাহলে ও দেখেও একটু শান্তি পাবে। বটলে জল ভরতে এত আস্তে আস্তে জল পড়ে আমার এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ভরতে একদম অসহ্য লাগে দেখো, তাই পারলে ড্রামটাকেই আমি উল্টো করে জলটাকে ভরে নিতে পারলে বাঁচি। সেদিন রুটিদের বাড়ি থেকে আসার সময় না একটা জিনিস নিয়ে এসেছিলাম, জানো তো, অনেকদিন আগে আমি একটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম, ব্লাউজটা নিয়ে এসেছিলাম, সেটা তো আমাদের দেখানো হয়নি। একদম কটন মেটেরিয়ালের, আর আমি কটন পরতে তো ভালোবাসি, তোমাদের একবার দেখিয়ে দিই। আমি না সবসময়ের জন্য কোনো ড্রেস বলো আর ব্লাউজ বলো সব কিছুতে খুব অবসেসড, মানে খুব সুন্দরভাবে ফিটিংস না হলে আমি একদম পরতে পছন্দ করি না। আর বিশেষ করে ব্লাউজটা তো আমার পুরোপুরি মনের মতন হওয়া চাই।
এখন মোটামুটি 9টা মতন বাজে আর আমার একদম ভালো লাগছিল না, গরমে পুরো অসহ্য লাগছিল। তাই ভাবলাম কোনো উপায় না পেয়ে ফ্রিজ থেকে একটু বরফ বের করে মুখে একটু ঘষাঘষি করি, তাহলে মুখটাও একটু রেহাই পাবে আর গরমটাও একটু কম লাগবে। চলো তবে আজকে এখান থেকে ভিডিওটা শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করে আমার পাশে তো সবসময় থেকো। তোমাদের ভালোবাসা আর সাপোর্টের যে কতটা দরকার সেটা তো তোমরা জানোই। তবে আজকের মতন আসি, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরাও কিন্তু আমার জন্য অপেক্ষায় থেকো। তবে এই গরমের মধ্যে বরফটা কিন্তু খুব নেসেসারি আমাদের স্কিনের জন্য, তোমরাও পারলে ইউজ করতে পারো।